হ্যালো, ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে যেটি টপিক সেটা হলো টেন্স। টেন্সের বাংলা হচ্ছে কাল, অর্থাৎ টেন্স নিয়ে আমরা আলোচনা করব, যেটা গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষাটি হতে চলেছে, যেখানে ইংলিশ সেকশন আছে অর্থাৎ গ্রুপ সিতে, এবং আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রতিটি পরীক্ষাতে তোমাদের খুব ভালোভাবে হেল্প করবে। অর্থাৎ টেন্স যদি আমরা না জানি তাহলে আমাদের রাইটিং স্কিল থেকে শুরু করে রিডিং পড়ার পর সেটা মানে বোঝা থেকে শুরু করে এবং যে কোনো এমসিকিউ প্রশ্ন করতে গেলে প্রচণ্ড বাধা পেতে হবে যদি আমরা সঠিকভাবে টেন্সটাকে না জানি। প্রথমে বলে রাখি, আমাদের অ্যাপের লিঙ্ক স্ক্রিনে দেওয়া আছে। তোমরা যারা এখনো অ্যাপ ইনস্টল করনি বা বন্ধু বান্ধবদেরকে যদি শেয়ার করো, অবশ্যই অ্যাপের লিঙ্কটি শেয়ার করবে, তাদেরকেও হেল্প করবে আমাদের এই ক্লাসগুলো ফলো করার জন্য। এখান থেকে তোমার বন্ধুরা এবং তুমি যেরকমভাবে অনেকটা ইমপ্রুভমেন্ট আসছে তোমার মধ্যে, তুমি অনেকটা ভালো জানতে পারছো, তেমনি তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার 9563405812 এই নাম্বারে ফোন করে গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমরা অ্যাডমিশন হতে পারো অনলাইন ব্যাচে। এবং আমার ফোন নাম্বার হচ্ছে 8910961548। চলো শুরু করা যাক আজকে ক্লাস। টেন্স, দেখো টেন্স ক্যান বি ডিভাইডেড ইনটু 3 পার্টস। টেন্সকে আমরা 3টে পার্টে ভাগ করি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমানকাল, বর্তমানকাল। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। অর্থাৎ টেন্সের কেন প্রয়োজন, তার কারণ হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স লিখবো, ধরো আমার মনের ভাবটা প্রকাশ করছি, আমি বলতে চাইছি বর্তমানকালে, কিন্তু আমি যেহেতু টেন্স জানি না, আমি সেটা অতীতকালের স্ট্রাকচারে লিখছি, তখন উল্টো দিকে যে ব্যক্তিটা আছে সে যখন পড়ছে লাইনটা, তখন সে বুঝতে পারছে যে এটা অতীতকালে লেখা আছে, মানে অতীতের কথা বলছে, কিন্তু আমি বলতে চাইছিলাম বর্তমানকালে। তাই জন্য আমরা যেটা প্রকাশ করছি মনের ভাবটা, সেটা কোন কালে প্রকাশ করছি সেটা যদি আমি এক্সপ্রেস করতে না পারি খাতার মধ্যে লিখে বা মুখে বলে, তাহলে উল্টো দিকের ব্যক্তিটা ঠিক আমার মনের ভাবটি বুঝতে পারবে না। সেটাকে সঠিকভাবে বোঝানোর জন্য প্রত্যেকটি গ্রামারে, যেমন ইংলিশ গ্রামার হতে পারে, হিন্দি গ্রামার হতে পারে, বেঙ্গলি গ্রামার হতে পারে, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজের গ্রামারে এই টেন্স অর্থাৎ কাল বাংলাতে যেটা আমরা বলি সেটা খুবই জরুরি। সেটাকে বোঝা এবং বুঝে অরিজিনালভাবে আমরা সেটাকে শিখে সেটা নিয়ে উপরে বেস করে আমরা প্রশ্নগুলোকে করতে পারি, এবং ডেসক্রিপটিভ যখন রাইটিং হবে সেখানে যেন সঠিকভাবে আমরা লিখতে পারি। দেখো তারপর লেখা আছে, দেখো ইচ অফ দ্য থ্রি above mentioned tenses can further be divided into subparts. These subparts are included simple, continuous, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পলকে আমরা বলে থাকি আবার ইনডেফিনাইটও, INDEFINITE, ইনডেফিনাইট। অর্থাৎ আমরা যে তিনটে আমরা পার্ট পড়লাম, বর্তমানকাল, ভবিষ্যৎকাল এবং অতীতকাল, অর্থাৎ ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই প্রতিটি টেন্সকে আমরা আবার 4টে ভাগে ভাগ করতে পারি। প্রতিটি টেন্সকে, একটা হচ্ছে সিম্পল, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল মানে হচ্ছে পারফেক্ট, আর পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল মানে হচ্ছে সাধারণ। যদি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্ট হয়, আমরা বলবো সাধারণ বর্তমান। অতীতকালে হলে বলবো সাধারণ অতীত, ভবিষ্যৎকালে হলে বলবো সাধারণ ভবিষ্যৎ। কন্টিনিউয়াস মানে চলমান বা ঘটমান, চলমান বা ঘটমান। বর্তমানকালে হলে সাধারণ ঘটমান বর্তমান বলবো, চলমান বর্তমান বলবো। অতীতকালে বললে ঘটমান অতীত বলবো বা চলমান অতীত বলবো। ফিউচার টেন্সে হলে ঘটমান ভবিষ্যৎ বা চলমান ভবিষ্যৎ বলবো। পারফেক্টে হবে পুরা ঘটিত, পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত ভবিষ্যৎ। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত ঘটমান। অর্থাৎ পুরাঘটি কোন বর্তমান হতে পারে, ফিউচার হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, এবং অতীতও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই মানেগুলো জানলাম। এই মানেগুলোর উপর বোঝা যাবে যে সেন্টেন্সটা কোনভাবে লিখছি, সেটা অনেকটা আইডেন্টিফাই করা যাবে। তাই মানেগুলো জানা খুবই জরুরি।
সিম্পল মানে কি বললাম, সাধারণ বললাম। কন্টিনিউয়াস মানে চলমান বা ঘটমান। পারফেক্ট মানে পুরা ঘটিত। পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত ঘটমান। ক্লিয়ার? এবারে আসি প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। আমি বললাম একটু আগে, বর্তমান কাল। দেখো, প্রেজেন্ট টেন্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সপ্রেশন ফর দ্য অ্যাক্টিভিটি দ্যাট ইজ কারেন্টলি ইন অ্যাকশন or in habitually performed. It is used for a state that generally exists or is currently ongoing. মানে বর্তমান কাল বলতে বোঝাচ্ছে যে কাজটা বর্তমানে ঘটছে, কারেন্টলি অ্যাকশন, or habitually perform যেটা ঘটছে, প্রত্যেক দিন ঘটছে। It is used and state that generally exist in current ongoing, যেটা বর্তমানে ঘটছে সেটাকেই বলা হয় বর্তমান কাল, মানে যেটা এখন ঘটছে, এখন যে কাজটা ঘটছে তাকে আমরা বলবো বর্তমানকাল। ক্লিয়ার? দেখো, সিম্পল প্রেজেন্ট অর্থাৎ সাধারণ বর্তমান যেটা, এই স্ট্রাকচারগুলো খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচারগুলো তোমাকে জানতে হবে। এই স্ট্রাকচারগুলোর উপরে বেস করে তোমাকে নিয়ম কানুন জানতে হবে, যাতে আমরা সঠিকভাবে অ্যান্সারগুলোকে করতে পারি। এই সেশনটাতে আজকে পুরো ডিসকাশন করব টেন্স নিয়ে। এর পরের সেশনটাতে আমরা টেন্সের উপরে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যেখানে ড্যাশ পূরণ থাকবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকবে এবং এরার কারেকশন থাকবে, পুরোপুরি বেসড অন টেন্সের উপরে। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল, দেখো সিঙ্গুলার আর প্লুরাল দুটো পার্টে ভাগ করা হয়েছে। কারণ আমরা জানি যে পার্সন বলে একটা পার্ট আমরা বাংলাতে পড়েছিলাম, যেটাকে বাংলায় বলা হয় পুরুষ। পার্সন আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। এই সিঙ্গুলারের এক বচন আছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা জানি আই, আর উই হচ্ছে প্লুরাল নাউন। আর সেকেন্ড পার্সনে আমরা জানি ইউ, থার্ড প্লুরালেও হবে ইউ, আর থার্ড পার্সনে হবে হি, সি, ইট এবং যে কোনো জিনিসের নাম, আর এখানে হবে দে। এটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট। পার্সন অর্থাৎ পুরুষ আমাদের জানতে হবে, যেটা আমরা বাংলায় পুরুষ পড়েছিলাম সেটা ইংলিশ হচ্ছে পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা বলবো আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার আমরা বলবো উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, থার্ড পার্সন সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারেও আমরা বলবো ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে বলবো হি, সি, ইট, রাম, সাম, যদুমতু, যত নাম আছে সব নাম, এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে বলবো আমরা দে। ক্লিয়ার? তাই আমরা এখানে লিখেছি, দেখো সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলারের নিয়ম কি? সাবজেক্ট বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, এস অথবা ইএস যোগ হবে এবং অবজেক্ট বসবে। অর্থাৎ আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা হচ্ছে একটা নর্মাল সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স, প্রেজেন্ট টেন্সের বাক্য। আমি ভাত খাই, তাহলে আমরা লিখবো আই ইট রাইস। কেন আমরা আই ইট রাইস লিখলাম? তার কারণ হচ্ছে সাবজেক্ট বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে এবং অবজেক্ট বসবে। এস অথবা ইয়েসটা আমরা কখন যোগ করবো সেটা আমরা পরে বলছি। যেহেতু ফার্স্ট পার্সন আছে তাই আই, আর আই এর জন্য আমি থেকে আই হলো, এবং তারপরে আমাকে যেহেতু ভার্ব বসাতে হয়, খাই এর ইংরাজি হচ্ছে ইট, তাই ইটের ফার্স্ট ফর্ম ইট বসেছে এবং অবজেক্ট হচ্ছে ভাত, তাই আমরা রাইস বসিয়েছি। তাই আই ইট রাইস, আমি ভাত খাই। এবার আসি এস অথবা ইয়েসটা কখন বসাবো। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তবে এস অথবা ইয়েস যোগ হয়। কখন, কোথায় হয়? ভার্বের সঙ্গে। ঠিক আছে, ভার্বের সঙ্গে আমরা এস অথবা ইয়েস যোগ করব কখন? যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে। দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে কি কি পড়ছে? হি পড়ছে, সি পড়ছে, ইট পড়ছে এবং যে কোনো জায়গা, বস্তু, ব্যক্তির নাম পড়ছে। তাই সাবজেক্ট বসেছে যখন, দেখো আই, আই এর পরে আই যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কিন্তু এস অথবা ইয়েস যোগ করিনি, শুধু ইট লিখেছিলাম, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম লিখেছিলাম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেলেই সেটা ভার্বের সেকেন্ড এস অথবা ইয়েস যোগ করতাম।
প্লুরাল নাউনের ক্ষেত্রে দেখো লেখা আছে সেম জিনিস লেখা আছে, সাবজেক্ট বসেছে, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। আমরা শুধু মনে রাখবো সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এস অথবা ইয়েস যোগ হবে। এই স্ট্রাকচার কিন্তু মনে রাখতে হবে, স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচার না জানলে আমরা লিখতে পারবো না। দেখো এক্সাম্পলতে লেখা আছে দ্য গার্ল সিংস এ সং। দ্য গার্লস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে যে ভার্বটা বসে সেটা প্রেজেন্ট টেন্সেই হবে, অর্থাৎ সিং বসেছে ভার্বের ফার্স্ট ফর্ম। যেহেতু গার্লটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সঙ্গে একটা এস যোগ হয়েছে। এস আর ইএস কেন লেখা থাকে? কিছু কিছু ভার্বের পরে এস যোগ হয়, কিছু কিছু ভার্বের পরে ইএস যোগ হয়, ঠিক আছে? যেমন হচ্ছে প্লে, প্লেট যদি আমরা এস যোগ করি তাহলে PLAYES লিখবো, বা গো যদি লেখা থাকতে আমরা লিখতাম GOES। এই কিছু কিছু ভার্বের পরে ইএস হয়, কিছু কিছু ভার্বের পরে এস হয় বলে আমরা এস অথবা ইএস এর কথাটা লেখা থাকে। তাহলে দ্য গার্ল সিংস এ সং, একটা গার্ল একটা গান করছে, সিংস এ সং একটা গান করছে, ঠিক আছে? করে, করছে না, করে। তাহলে যখনই আমরা প্লুরালে লিখবো দ্য গার্লস সিং এ সং, দেখো এখানে একটা সিঙ্গুলার একটা গার্লের কথা বলছে, এখানে প্লুরাল নাউন হয়ে গেছে অনেকগুলো গার্লসের কথা বলছে, তাই আমরা সিংস আর করলাম না, শুধুমাত্র সিং লিখলাম। যখনই প্লুরাল সাবজেক্ট থাকবে তখন শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। দেখতেই পাচ্ছ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্লুরাল নাউন থাকলে। দেখো এখানে লেখা আছে হিয়ার দ্য সাবজেক্ট ইজ গার্ল সিঙ্গুলার অ্যান্ড এস হ্যাজ বিন অ্যাডেড টু দ্য ভার্ব সিং ফলোড বাই দ্য অবজেক্ট সং। সেম জিনিসটা আমি যেটা বাংলায় বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ হচ্ছে বর্তমানকালে যে ঘটনাটি চলছে সেই ঘটনাটিকে বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান, ঘটমান বর্তমান বা চলমান বর্তমান, যে কাজটা বর্তমানে চলছে বা ঘটছে সেই কাজটাকে আমরা বলবো বর্তমানকালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম কি দেখো, রুলস কি লেখা আছে, সাবজেক্ট আছে এম ইজ আর V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা যখনই একটা ভার্বের একটা ফার্স্ট ফর্মকে যখনই আমরা চেঞ্জ করতে যাব তখন অবশ্যই সেখানে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা বি ভার্বের প্রয়োজন পড়ে। তাহলে আমরা যে সিং লিখেছিলাম বা যে কোনো একটা লেখো, গো লিখলাম সাপোজ, গো বা ইট, এই যে ওয়ার্ডটা লিখেছিলাম ইট, আমি একই বাংলা দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ভাত খাচ্ছি, খাচ্ছি, আগেরটা লিখেছিলাম আমি ভাত খাই, এখানে লিখছি আমি ভাত খাচ্ছি। এই যে ভার্বের আইএনজি ফর্ম করছি অর্থাৎ ইটিং, ইটিং ফর্মটা করলাম। তা ইটিং ফর্মটা করতে গেলে আমি আই বসালাম, আই এর পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসে, অর্থাৎ সাবজেক্টের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। কিন্তু ভার্বের ফর্মটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই এখানে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে। আই এর সাথে কোন অক্সিলারি ভার্বটা বসবে সেটাই হচ্ছে আমাকে মনে রাখতে হবে। আই এর পরে আমরা জানি অ্যাম বসে, আই অ্যাম ইটিং রাইস। সেই জন্য এখানে লেখা আছে সাবজেক্ট তারপরে একটা অক্সিলারি ভার্ব অ্যামিজার, কার সঙ্গে কি বসে, আই এর সাথে বসে অ্যাম, উই এর সাথে বসে আর, ইউ এর সাথে বসে আর, এখানেও ইউ এর সাথে বসবে আর, হি সি ইট লোকের নাম, এটা থাকলে বসবে ইজ, আর দে থাকলে বসবে আর। এইটা আমাকে মনে রাখতে হবে। এটা কোন কোন এই অক্সিলারি ভার্বগুলো কোথায় ইউজ করা হয়, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়। তারপরে দেখো ভার্বের আইএনজি ফর্ম তারপরে অবজেক্ট। এখানে এক্সাম্পল কি লেখা আছে, সি ইজ ইটিং ফুড, সে একটা ফুড খাদ্য খাচ্ছে। হেয়ার দ্য সাবজেক্ট সি ইজ ফলোড বাই ইজ, কেন সি এর পরে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ বসে তাই ইজ বসিয়েছে, এবং দ্য ফার্স্ট ফর্ম অফ ভার্ব V1 has a it and ing has been added to it and followed by the object food। তাহলে আমরা কি দেখলাম, সাবজেক্ট সি, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে মেন ভার্বের আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? রুলটাকে আবার মুখস্থ করবে। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা টেন্স যদি তোমরা ভালো করে বুঝতে পারো, অর্থাৎ প্রেজেন্ট টেন্সটার পুরো ফর্মগুলো যদি আমরা বুঝতে পারি ভালো করে, তাহলে পাস্ট টেন্সটা আমরা ভালো করে বুঝতে পারবো এবং ফিউচার টেন্সটাকেও আমরা ভালো করে করতে পারবো। সব কিছু দেখবে একই রকম আছে।
একই রকম আছে, শুধু একটা করে জায়গা কিন্তু চেঞ্জ আছে, ওই জায়গা চেঞ্জটাকেই তোমাকে মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ঘটমান বর্তমান, সরি পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমান, আগেরটা ছিল ঘটমান বর্তমান, এটা তো হয়ে গেল পুরা ঘটিত বর্তমান। আমরা যদি বাংলায় আসি তাহলে আমি লিখব আমি ভাত খেয়েছি। প্রথমটা লিখেছিলাম আমি ভাত খাই, তারপরে লিখেছিলাম আমি ভাত খাচ্ছি, এখন লিখলাম আমি ভাত খেয়েছি। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বর্তমানকালে কাজটা পুরোপুরি ঘটে গেছে, সেই জন্য নামটা হয়েছে পুরা ঘটিত, অর্থাৎ পুরোপুরি ঘটে গেছে, তাকে বলা হয় পুরা ঘটিত। তাহলে আমি ভাত খেয়েছি, সাবজেক্ট কি আই, এবং ভাত ইংরাজি হচ্ছে রাইস, আর খেয়েছি, খেয়েছি মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ইটেন। ইটেন, এই ইটেনটা যেহেতু থার্ড ফর্ম করা আছে তাহলে এখানেও আমাকে একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, সেটা কি হ্যাভ অথবা হ্যাজ। আই এর পরে আমরা জানি হ্যাভ বসে, তাই এখানে আমরা বসাবো হ্যাভ। আই হ্যাভ ইটেন রাইস, ক্লিয়ার? তাই দেখো সাবজেক্ট বসিয়েছে, হ্যাজ বসিয়েছে, ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট, এখানে হ্যাজ না লিখে এখানে তুমি করে দাও হ্যাভ অথবা হ্যাজ, ক্লিয়ার? প্লুরালের ক্ষেত্রে দেখো সাবজেক্ট আছে, হ্যাভ আছে, ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট আছে, ঠিক আছে? এবং কোন প্রোনাউনের ক্ষেত্রে কি বসে সেটা আমরা কিভাবে বুঝি? আই এর পরে হ্যাভ, উই এর পরে আমরা বসাবো হ্যাভ, ইউ এর পরে বসাবো হ্যাভ, এখানেও ইউ এর পরে বসাবো হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট, এবং যত পৃথিবীতে নাম আছে সব নামের পরে বসাবো হ্যাজ, আর দের পরে হবে হ্যাভ, ক্লিয়ার? তাহলে এক্সাম্পল দেখো, হি হ্যাজ ক্লিন দ্য ইউটেন্সিলস, হি হ্যাজ ক্লিন দ্য ইউটেন্সিলস। এই যে হি বসেছে, এই হ্যাজ, হি এর পরে আমরা জানি হ্যাজ বসে, অর্থাৎ এটা অক্সিলারি ভার্ব বসেছে। তারপরে ক্লিন ভার্বের থার্ড ফর্ম, মেন ওয়ার্ডটা হচ্ছে ক্লিয়ার, CLEAN, ক্লিন, মেন ভার্বটা হচ্ছে ক্লিন, সেটা সেকেন্ড ফর্মে হবে ক্লিনড, থার্ড ফর্মে ইডি যোগ করে ক্লিনড, ঠিক আছে? হি হ্যাজ ক্লিন দ্য ইউটেন্সিলস মানে হচ্ছে সে বাসনপত্রগুলো পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে, করেছে, ঠিক আছে? দে হ্যাভ ক্লিন দ্য ইউটেন্সিল, তাহারা বাসনপত্রগুলো পরিষ্কার করেছে। বর্তমানকালে যে কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাকে বলা হয় পুরাঘটিত বর্তমান। দেখো এখানে দেখো হেয়ার দে, দে ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড হ্যাভ ক্লিনড is the third form of a verb and utensil is an object, যেটাই আমি বাংলায় বলছি সেটা পুরোপুরি এখানে ইংলিশে মেনশন করা আছে। তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে দেখার পর পিপিটি যেটা পাবে সেটা পুরোপুরি মুখস্থ করবে, দেখবে, ফলো করবে, দেখবে তোমাদের প্রতিটি প্রশ্ন জানতে করতে খুব সুবিধা হবে, ক্লিয়ার? এরপরে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটিত ঘটমান বর্তমান, পুরা ঘটিত ঘটমান বর্তমান। অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার পড়েছিলাম এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার পড়েছিলাম তাকে মার্জ করলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলায় কি হবে? আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছি। প্রথমে বলেছিলাম আমি ভাত খাই, তারপরে বললাম আমি ভাত খাচ্ছি, তারপরে বললাম আমি ভাত খেয়েছি, এখন বলছি আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটোকে যদি আমরা মার্জ করি তাহলে আমরা পেয়ে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি লিখেছিলাম? আমি লিখেছিলাম যে আই অ্যাম ইটিং রাইস, এটা আমরা লিখেছিলাম। আর পারফেক্টে লিখেছিলাম আই হ্যাভ ইটেন রাইস, ক্লিয়ার? এটা যদি আমরা মার্চ করি, দেখো আইটা কিন্তু দুই ক্ষেত্রে কমন আছে, আইটা আমরা দুই ক্ষেত্রে কমন আছে, তাহলে আই বসালাম। অ্যাম আর হ্যাভের মধ্যে কি কমন আছে? হ্যাভ আর অ্যামের মধ্যে কোনো কমন নেই, যেহেতু সেন্টেন্স স্ট্রাকচারটার নাম
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই পারফেক্টের যে ফর্মটা সেটাকে প্রথমে বসাবো না শেষে বসাবো সেটাই হচ্ছে ব্যাপার। দেখো পারফেক্ট প্রথমে লেখা আছে, তা পারফেক্ট যদি প্রথমে লেখা থাকে তাহলে পারফেক্টের অক্সিলারি ভার্বটাকে আমাকে বসাতে হবে। তাহলে আমি হ্যাভ বসালাম। এবার আমরা এতক্ষণ জানলাম যে হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, কিন্তু এবার যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে তাই আমাকে কন্টিনিউয়াস টেন্সের মেন ভার্বটাকে বসাতে হবে। তার মানে ইটিং হবে এখানটা। রাইস আবার কমন আছে, রাইসটাকে আমরা বসিয়ে দিলাম। দেখো রাইস দুই ক্ষেত্রে কমন আছে তাই রাইসটাকে আবার বসিয়ে দিলাম। তো এবারে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে এমন কিছু ওয়ার্ড বসাতে হবে যাতে এই হ্যাবের পরে থার্ড ফর্মও বোঝায় এবং এটার জন্য আইএনজি ফর্মও বসায়। ঠিক আছে, তা মনে রাখবে বিইবি এটা হচ্ছে যখন মেন ভার্বের কাজ করে, বি যদি ফার্স্ট ফর্ম হয়, সেকেন্ড ফর্ম হবে ওয়াজ, আর থার্ড ফর্ম হবে বি ওয়াজ বিন, আর আইএনজি ফর্ম হবে বিং, বিইআইএনজি বিং। এই যে চারটে ওয়ার্ড লিখলাম এইগুলোর পরে ভার্বের সবসময় আইএনজি ফর্ম বসে। এটা মনে রাখবে যে বি যদি ফার্স্ট ফর্ম হয়, তারপরে ওয়াজ, তারপরে বিন, তারপরে বিং, এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের সবসময় আইএনজি ফর্ম বসে। তোমরা করতে করতেই দেখে বুঝতে পারবে। এবারে দেখো হ্যাভ, হ্যাবের পরে কোন ফর্ম বসে? আমরা বলবো থার্ড ফর্ম বসে, অর্থাৎ বিন বসে। তাই এখানে আমরাকে বিন বসাতে হবে। আর আমরা জানলাম এখনই যে বিনের পরে কিন্তু আইএনজি ফর্ম হয়। দেখো আইএনজি ফর্ম আছে, ইটিং আছে, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ বিন ইটিং রাইস। এটা পুরোপুরি কমপ্লিট একটা মিনিংফুল সেন্টেন্স। সেমনি এখানে স্ট্রাকচারটা দেখো, তাই লেখা আছে, সাবজেক্ট আছে, দুই ক্ষেত্রেই সাবজেক্ট আছে। তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। আর এখানে দেখো শুধু হ্যাভ বিন। কেন শুধু হ্যাভ বিন এখানে লেখা হয়েছে? তার কারণ হচ্ছে প্লুরাল নাউনে, অর্থাৎ প্লুরাল বহু বচনে, মানে প্লুরাল সিঙ্গুল, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা সবসময় হ্যাভ হ্যাভ বসাই। তাই হ্যাভ বসেছে, তারপরে দেখো বিন বসেছে, এখানেও কিন্তু বিন বসেছে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, এখানেও দেখো ভার্বের আইএনজি ফর্ম, তারপরে দেখো অবজেক্ট, এখানেও দেখো অবজেক্ট লেখা আছে। অর্থাৎ সাবজেক্ট বসলো, ভার্বের ফার্স্ট ফর্ম বসলো, সরি সাবজেক্ট বসলো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন বসলো, তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসলো, তারপরে অবজেক্ট বসলো। এক্সাম্পল দেখো কি লেখা আছে, সি হ্যাজ বিন প্র্যাকটিসাইজিং সিন্স মর্নিং। সি হ্যাজ বিন প্র্যাকটিসাইজিং সিন্স মর্নিং, সে সকাল থেকেই সে কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছে। এখানে দেখো দে হ্যাভ বিন প্র্যাকটিসাইজিং সিন্স মর্নিং, তারা সকাল থেকেই প্র্যাকটিস করে যাচ্ছে। কিছুক্ষণ ধরে বা চলতেই আছে বোঝালে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ইউজ করি। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করব? যে কাজটা অতীতকালে শুরু হয়েছে কিন্তু বর্তমানকালেও চলতে আছে তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এবারে দেখো এখানে আমি কিছু সেন্টেন্স লিখেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। গিভেন বিলো আর আ ফিউ এক্সাম্পল দ্যাট মে হেল্প ইউ ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ফোর সাব পার্টস অফ দ্য প্রেজেন্ট টেন্স ইজিলি। দেখো লেখা আছে রাজ স্পিক্স জার্মান। রাজটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই স্পিক্স করেছে, এস যোগ করেছে। জার্মান সিম্পল প্রেজেন্ট ফর সিঙ্গুলার। দে স্পিক জার্মান, দে প্লুরাল নাম্বার, তাই শুধু স্পিক লেখা আছে, এস কিন্তু যোগ নেই। জার্মান সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ফর প্লুরাল। সি ইজ স্পিকিং, সি ইজ স্পিকিং জার্মান। এই যে কন্টিনিউয়াস টেন্স, সি এর পরে অক্সিলারি ভার্ব ইজ আছে, তারপরে দেখো আইএনজি ফর্ম করা আছে, স্পিকিং জার্মান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো হি হ্যাজ লার্নড জার্মান, হি হ্যাজ লার্নড, হি এর পরে অক্সিলারি ভার্ব পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ বসে, তাই হি হ্যাজ লার্নড ভার্বের থার্ড ফর্ম জার্মান। দে হ্যাভ লার্নড জার্মান, দের পরে হ্যাভ বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর দেখো জার্মান। সি হ্যাজ বিন লার্নিং জার্মান, সি তারপরে হ্যাজ বিন বসেছে, কেন সি এর পরে হ্যাজ বসে, তারপর লার্নিং আইএনজি ফর্ম করেছে জার্মান। দে হ্যাভ বিন লার্নিং জার্মান, দের পরে দেখো হ্যাভ বিন বসেছে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, তারপরে জার্মান। ক্লিয়ার? এটা ছিল বেসিক এক্সাম্পল যেগুলো আমরা দেখে আইডেন্টিফাই করছি যে এইটা প্রেজেন্ট টেন্স ইনডিফিনাইটে, কন্টিনিউয়াসে, পারফেক্টে এবং পারফেক্ট কন্টিনিউয়াসে। এরপরে আসি পাস্ট টেন্স। এই যে প্রেজেন্ট টেন্সটা এখন যেটা শিখলাম, এটা পুরোপুরি যদি আমরা ভালো করে জেনে থাকি তাহলে আমরা পাস্ট টেন্স করতেও আমাদের সুবিধা হবে, ফিউচার টেন্স করতেও আমরা সুবিধা হবে। পাস্ট টেন্স দেখো, এনি ইভেন্ট অর অ্যাকশন দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট ক্যান বি রেফার্ড
টু অ্যাজ এ পাস্ট টেন্স। যে ঘটনাটি অতীতকালে ঘটে গেছে, যে কাজটা অতীতকালে ঘটে গেছে, তাকে আমরা পাস্ট টেন্স বলবো। বিলো উই হ্যাভ ডিসকাস ইন ডিটেলস ফর 4 সাব পার্টস অফ পাস্ট টেন্স ইন ইংলিশ গ্রামার। আমরা এরপরে আমরা আরও যে 4টে পার্ট আছে পাস্ট টেন্সের, যে 4টি পার্ট আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি। দেখো, সিম্পল পাস্ট অর্থাৎ সাধারণ অতীত, সাধারণ অতীত অর্থাৎ সিম্পল পাস্ট, যে কাজটা অতীতকালে ঘটেছে সেই কাজটাকে বলা হয় সাধারণ অতীত। দেখো, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট আছে। এক্সাম্পল, হি র্যান অ্যাওয়ে, মানে সে পলাতক, সে পালিয়ে গেছে। এই র্যান অ্যাওয়েটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর হি হচ্ছে সাবজেক্ট। দেখো, আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা শিখেছিলাম সাবজেক্ট বসেছিল, ভার্বের ফার্স্ট ফর্ম বসেছিল, তারপরে আমরা অবজেক্ট বসিয়েছিলাম। এখানেও দেখো সব কিছু সেম আছে, শুধু ভার্বের পার্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ মেন ভার্বের যে ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম ছিল অর্থাৎ ফার্স্ট ফর্ম ছিল, একটা হয়ে গেল পাস্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্ম। যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল সেখানে আমরা এস অথবা ইএস যোগ করেছিলাম। এটা আমরা প্রেজেন্ট টেন্সে শিখেছিলাম। এখন শিখলাম পাস্ট টেন্সে। The subject he and ran is the second form of a verb V2 and run is followed by an object. Clear? এরপরে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমান, ঘটমান অতীত, ঘটমান অতীত। দেখো, সিঙ্গুলার এবং প্লুরাল। সাবজেক্ট বসেছে, ওয়াজ বসেছে, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি এবং অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট ওয়্যার, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপরে ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম। তো এইটার সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের কি ডিফারেন্ট আছে? শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হচ্ছে, বাকি দেখো সেম থাকছে। সাবজেক্ট, আইএনজি ফর্ম, অবজেক্ট। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অক্সিলারি ভার্ব যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার বসবে। যেমন হচ্ছে আই এর পরে কি বসে? আই এর পরে বসে ওয়াজ। তাহলে আমরা লিখি আই ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, ইউ ওয়্যার। ঠিক আছে? হি সি ইট, যে কোনো লোকের নাম থাকলে আমরা কি বসাই? ওয়াজ বসাই। আর দে থাকলে কি হয়? ওয়্যার বসে। এটা আমরা জানি। তাহলে আই এর পরে ওয়াজ বসে, আই ওয়াজ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। আমরা লাস্টের দিকে একটা জিনিস পড়েছিলাম, এই বিই যদি ফার্স্ট ফর্ম হয়, তারপরে ওয়াজ হয়, তারপরে বিন হয়। দেখো এখানেও ওয়াজের পরে কিন্তু আইএনজি ফর্ম আছে। ক্লিয়ার? সি ওয়াজ গোয়িং শপিং, সে শপিং এ গেছিল, সে শপিং এ যাইতেছিল বা গেছিল। সি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, গোয়িং হচ্ছে মেন ভার্বের আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট হচ্ছে শপিং। এখানে দেখো দে ওয়্যার গোয়িং শপিং, এখানেও সেম সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের পিছনে আইএনজি ফর্ম এবং শপিং হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? এরপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ অতীতকালে যে কাজটা পুরোপুরি ঘটে গেছে তাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ পুরা ঘটিত অতীত, অতীতকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। দেখো সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, অবজেক্ট আছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছিলাম সাবজেক্ট, ভার্বের হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এইটা আমরা লিখেছিলাম। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে দেখো হ্যাড লেখা আছে। অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট টেন্সে ইউজ করব পারফেক্টের ক্ষেত্রে, আর হ্যাড ইউজ করব পাস্ট টেন্সের ক্ষেত্রে। বাকি পার্ট দেখো দুই ক্ষেত্রে আমাদের কিন্তু সেম ছিল। অর্থাৎ এটাই বুঝতে পারলাম এতক্ষণ পড়ার পর যে আমাদের অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে গেলে আমাদের মিনিং চেঞ্জ হয়ে যায়, টেন্সের পরিবর্তন হয়, কিন্তু যে সমস্ত সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্বের ইউজ হয় না সেই সমস্ত সেন্টেন্সগুলোকে মেন ভার্ব দেখে আমাকে চিনতে হয় যেটা কোন টেন্সে আছে। ক্লিয়ার? দেখো এক্সাম্পল লেখা আছে সুমিত হ্যাড লেফট দ্য জব, সুমিত জবটা ছেড়ে দিয়েছিল।
সুমিত হ্যাড লেফট দ্য জব, এই যে লেফট করা আছে এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, এটা হ্যাড অক্সিলারি ভার্ব, সুমিত হচ্ছে সাবজেক্ট, দ্য জব হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান অতীত, পুরাঘটিত ঘটমান অতীত, যে কাজটা অতীতকালে শুরু হয়েছে কিছুদিন চলার পর অতীতকালেই শেষ হয়ে গেছে তাকে বলবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? দেখো সাবজেক্ট আছে হ্যাভ অথবা হ্যাড বিন আছে, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আছে। আমরা সেমভাবে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছিলাম তখন আমরা লিখেছিলাম সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বসিয়েছিলাম বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, তারপরে আমরা অবজেক্ট বসিয়েছিলাম। এখানে দেখো সেই সাবজেক্ট লেখা আছে, ঠিক আছে? দেখো এখানেও সাবজেক্ট লেখা আছে হ্যাড বিন, আর এখানে ছিল হ্যাভ অথবা হ্যাজ বিন। তারপরে দেখো ভার্বের আইএনজি ফর্ম এখানেও ছিল, তো এখানেও ছিল, অবজেক্ট এখানেও আছে, আগেও ছিল। অর্থাৎ এই হ্যাড বিন নাকি হ্যাজ বিন নাকি হ্যাভ বিন, এটা দেখে আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা কোন টেন্সের কোন ফর্মে আছে। ক্লিয়ার? দে হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দেয়ার পারফরমেন্স ফর 2 months। দে হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সটাকে প্রিপেয়ারিং করছিল ফর 2 months, 2 মাস ধরে তার পারফরমেন্সটাকে, তাদের যে পারফরমেন্স সেটাকে প্রিপেয়ার করছিল, তৈরি করছিল 2 মাস ধরে। অর্থাৎ কাজটা কিন্তু শুরু হয়েছিল অতীতকালে এবং শেষও হয়ে গেছে অতীতকালে, সেই জন্য আমরা এটাকে লিখলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সেন্টেন্সটা অতীতকালে শুরু হয়ে বর্তমানেও চলতে থাকতো তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতাম। যেহেতু কাজটি অতীতকালে শুরু হয়ে অতীতকালেই শেষ হয়ে গেছে তাই আমরা লিখলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হিয়ার দ্য সাবজেক্ট ইজ দেয়ার, দে অ্যান্ড হ্যাড বিন লেখা হচ্ছে is followed by preparing, which is the first form of a verb V1 of prepare, and then the object. ক্লিয়ার? আমাকে স্ট্রাকচারটাই মনে রাখতে হবে, স্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো একটা স্ট্রাকচার দেখে কিন্তু বাকি স্ট্রাকচারগুলো তৈরি করতে পারছি, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরিবর্তন দিয়েই কিন্তু আমরা সবগুলোকে চেঞ্জ করে নিতে পারছি। এরপরে আসি ওই সেম কিছু কনসেপচুয়াল প্রশ্ন দেওয়া আছে। দেখো আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে অতীতকাল লেখা আছে, আমরা ফুটবল খেলেছিলাম অতীতকালে, এটা সিম্পল পাস্ট। অ্যান্ড আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি ইয়েস্টারডে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে ওয়ার প্লেইং ফুটবল ইয়েস্টারডে, আমরা খেলতেছিলাম অতীতকালে, যেহেতু লেখা আছে দে তাই জন্য দের পরে ওয়ার বসেছে। তবে দে হ্যাড প্লেড, দের পরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম football yesterday, and they had been playing football in the entire yesterday in the past perfect continuous tense। এখানে দেখো দের পরে যেহেতু হ্যাড বিন বসে তাই হ্যাড বিন বসিয়েছে, আর প্লেইং করেছে আইএনজি ফর্ম, তারপরে ফুটবল অবজেক্ট। অর্থাৎ একটাই মাত্র অক্সিলারি ভার্ব আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা হচ্ছে হ্যাড। আর সরি, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, আর কন্টিনিউয়াসে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হ্যাড বিন। ক্লিয়ার? ফিউচার টেন্স, দ্য অ্যাকশন দ্যাট আর টু টেক প্লেস ইন দ্য ফিউচার fall in the category of the future tense. We have discussed the subparts of the future tense in details future below, further below in the article, followed by the example ফর দ্য সেম। অর্থাৎ ভবিষ্যৎকালে যে কাজটি ঘটবে বা যে কাজটা হবে সেই কাজটাকে বলা হয় ফিউচার টেন্স। প্রথমে আসছি সিম্পল ফিউচার অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ। ঠিক আছে? দেখো সাবজেক্ট আছে উইল অথবা শ্যাল আছে, V1 আছে এবং অবজেক্ট আছে। অর্থাৎ সাবজেক্ট বসলো, শ্যাল অথবা উইল বসলো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসলো, তারপরে আমরা অবজেক্ট বসালাম। আমরা প্রেজেন্ট টেন্সে লিখেছিলাম আমি ভাত খাই, আমি ভাত খাই। অতীতকালে আমরা লিখেছিলাম আমি ভাত খেয়েছি, আর ভবিষ্যতে লিখব আমি ভাত
খাবো। ক্লিয়ার? প্রেজেন্ট টেন্সে যখন লিখেছিলাম সেখানে লিখেছিলাম সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। অতীতকালে আমরা যখন লিখেছিলাম তখন লিখেছিলাম সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এখন যেটা লিখবো সেখানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? এবার মনে রাখো যে শ্যাল উইল বা যে কোনো মোডাল ভার্বের পরে আমাকে সবসময় কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। এবার এই সেন্টেন্সটাতে, এই স্ট্রাকচারটাতে যদি শ্যাল উইলটা না লিখতাম তাহলে সেন্টেন্সটা হয়ে যেত সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচারে হয়ে যেত। তাহলে আমার মিনিংটাই চেঞ্জ হয়ে যেত। আমি বলতে চেয়েছিলাম আমি ভাত খাবো, কিন্তু হয়ে যাচ্ছে আমি ভাত খাই। তো ভালো করে ফলো করতে হবে রুলসগুলোর উপরে। রুলসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ সলভিং। ক্লিয়ার? এক্সাম্পল দেখো, আই উইল ভিজিট, আমি ভিজিট করব, মাই আঙ্কল, আই উইল ভিজিট মাই আঙ্কল টুমরো, আমি আমার কাকার সাথে আগামীকাল ভিজিট করব, মানে সাক্ষাৎ করব। যেহেতু এখনো কাজটা হয়নি তাই অবশ্যই এটাকে ফিউচার টেন্সে লিখতে হবে। আর আই এর পরে উইল বা আই এর পরে শ্যাল কিন্তু কোনো গ্রামাটিক্যালি ভুল নয়। আই এর পরে শ্যালও হতে পারে, আবার উইলও হতে পারে। আই শ্যাল মানে আমি, আই শ্যাল গো মানে আমি যাব, এবং আই উইল গো মানে আমি অবশ্যই যাব। তাই আই উইল ভিজিট মানে আমি অবশ্যই সাক্ষাৎ করব মাই আঙ্কেল টু মাই উইথ মাই আঙ্কেল, আচ্ছা আঙ্কেলের সাথে আগামীকাল। ক্লিয়ার? The subject I will followed by the first form the V1 visit and then the object. Clear? এরপরে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বা চলমান ভবিষ্যৎ, ঘটমান বা চলমান ভবিষ্যৎ। ক্লিয়ার? ঘটমান বা চলমান ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো সাবজেক্ট আছে উইল বি বা শ্যাল বি, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছিলাম আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। অতীতে লিখেছিলাম আমি ভাত খেয়েছি। ভবিষ্যতে লিখব আমি ভাত খাবো, খেতে থাকিব বা খাবো। ঠিক আছে? এই মানেগুলো প্রায় নিয়ারেস্ট প্রায় একই রকম শুনতে লাগবে, বাট ইউজের উপরে ডিপেন্ড করে তোমাকে সেই টেন্সটার স্ট্রাকচারগুলোকে চেঞ্জ করতে হবে। দেখো সাবজেক্ট উইল বি, শ্যাল বি। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছিলাম তখন আমরা লিখেছিলাম সাবজেক্ট বসিয়েছিলাম, তারপরে অ্যামিজার বসিয়েছিলাম, তারপরে আইএনজি করেছিলাম, তারপরে অবজেক্ট করেছিলাম। পাস্ট টেন্সের ক্ষেত্রে এই জায়গাটাতেই আমরা ওয়াজ অথবা ওয়্যারকে বসিয়েছিলাম। এবার ফিউচারের ক্ষেত্রে দেখো আমরা উইল বি বা শ্যাল বি ইউজ করব। কেন শ্যাল বি উইল বি ইউজ করব? আমরা শ্যাল তো আমাকে কমন রাখতেই হবে, শ্যাল উইলটাকে তো কমন রাখতেই হবে। এবার এখানে যদি আমাকে আইএনজি ফর্ম করতে হয় তাহলে এখানে এমন কিছু ওয়ার্ড বসাতে হবে যার জন্য আইএনজি। আমি একটু আগে প্রথমেই বলেছিলাম যে বি, ওয়াজ এবং বিন এইগুলোর পরে ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি ফর্ম বসে। তা যেহেতু শ্যাল আর উইলের পরে একটু আগেই বললাম যে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হয়, তাই জন্য এখানে কে আমরা ইউজ করেছি। যেখানে কন্টিনিউয়াস ইউজ হবে সেখানে ওয়াজকে ইউজ করেছি। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বিনকে ইউজ করেছি, কেন হ্যাবের পরে থার্ড ফর্ম বসে তাই জন্য আমরা বিনকে ইউজ করেছি। বোঝা যাচ্ছে? তাহলে এখানে শ্যাল অথবা উইলের পরে আমাকে ফার্স্ট ফর্ম বসাতে হয়, তাই বিটাকে বসিয়েছি। তারপরে শত সম্ভব বি এর পরে আইএনজি বসবে, তাই বি আইএনজি করেছি, ভার্বের সঙ্গে আইএনজি করেছি, তারপরে অবজেক্ট করেছি। দেখো আই শ্যাল বি গোয়িং টু মার্কেট টুমরো, আমি এই সময়, ঠিক এই সময় আমার কথা যখন আমি আগে ভবিষ্যতে বলছি, ভবিষ্যতে কোনো কথা বর্তমানের কালে বলছি, মানে বলতে চাইছি ধরো এই এক্স্যাক্টলি এই সময়ে আমরা কি করব, মার্কেট যাব। আই শ্যাল বি গোয়িং টু মার্কেট টুমরো, আমি আগামীকাল আমরা মার্কেট যাব, আমি মার্কেট যাব। ঠিক আছে? তাহলে আয়ের পরে শ্যাল বি বসেছে, ফলোড বাই দ্য ভার্ব V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তারপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরা ঘটিত ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ,
অর্থাৎ পুরোপুরি যে কাজটা ঘটে গেছে সেটাকে বলা হয় পুরাঘটিত ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট টেন্স। দেখো সাবজেক্ট আছে উইল বা হ্যাভ, শ্যাল বা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। আমরা যদি বাংলায় পড়ি তাহলে আমরা প্রথমে বলেছিলাম আমি ভাত খেয়েছি, ভাত খেয়েছি। অতীতকালেও লিখেছিলাম আমি ভাত খেয়েছি। এই খেয়েছিটা অনেক পুরনো খেয়েছি, তাই জন্য ফিউচার এই পাস্ট পারফেক্টে লেখা হয়। যেটা অতীতকালে অনেক পুরনো কাজ হয়ে যাবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখবো। তারপরে আমরা ভবিষ্যতে লিখবো যে আমি ভাত খাবো, আমি ভাত খাবো। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারে লিখেছিলাম সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, এটা আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে লিখেছিলাম। পাস্টের ক্ষেত্রে জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে আমরা হ্যাডকে লিখেছিলাম, এবং ফিউচারে আমরা এই জায়গাটাতেই চেঞ্জ করে আমরা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভকে আমরা ইউজ করব। বাকি পুরোটা কিন্তু সেম থাকবে, সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। আই শ্যাল হ্যাভ প্রিপেয়ার দ্য নোটস বাই টুমরো মর্নিং। আমরা আই শ্যাল হ্যাভ প্রিপেয়ার্ড মানে আমি প্রিপেয়ার করবো দ্য নোটস, এই নোটসটা বাই টুমরো মর্নিং, আমরা সকালে এই নোটটাকে প্রিপেয়ার করব। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটাতে তাহলে সাবজেক্ট হচ্ছে আই, শ্যাল হ্যাভ বসে গেল, তারপরে প্রিপেয়ার ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট যেরকম আছে সেরকম বসলো। এরপরে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যে কাজটা অতীত ভবিষ্যৎকালে শুরু হবে এবং ভবিষ্যৎকালে কিছুদিন চলার পর ভবিষ্যৎকালেই শেষ হয়ে যাবে, তাকে বলবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলেছিলাম যে কাজটা অতীতে শুরু হবে কিন্তু বর্তমানকালে চলতে থাকবে, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? যে কাজটা অতীতকালে শুরু হয়েছে এবং অতীতকালে কিছুদিন চলার পর শেষ হয়ে গেছে, তাকে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? যে কাজটা ভবিষ্যৎকালে শুরু হবে, কিছুদিন চলার পর ভবিষ্যৎকালেই শেষ হয়ে যাবে, তাকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? দেখো এখানে আমরা যদি স্ট্রাকচার সাজাই, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখেছিলাম সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট। পাস্টের ক্ষেত্রেও লিখেছিলাম সাবজেক্ট আর এই হ্যাভ অথবা হ্যাজ বিনের জায়গায় আমরা লিখেছিলাম হ্যাড বিন। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জায়গায় আমরা কি লিখবো? উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। ঠিক আছে, এখানে শ্যালের সঙ্গে, এখানে উইলের সঙ্গে একটা শ্যাল করে দাও, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, যে কাজটা ভবিষ্যৎকালে কিছুক্ষণ ধরে চলবে, চলার পর শেষ হয়ে যাবে, তাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এক্সাম্পল, সি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2015, সিন্স 2015 পর্যন্ত সে কাজ করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ইউজ করব। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আরও ইন্সপিরেশন জাগাবে যে আমরা যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং তোমাদের যাতে আরও ভালোভাবে হেল্প করে যেতে পারি। ক্লিয়ার? Given below are a few examples that may help you clarify the future tense concept clearly. ঠিক আছে, দেখো সি উইল গো টু স্কুল টুমরো, সি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে আগামীকাল। সিম্পল প্রেজেন্ট, সাবজেক্ট বসেছে, তারপরে উইল বসেছে, অক্সিলারি ভার্ব কিন্তু ফিউচার টেন্সের প্রথম থেকেই কিন্তু অক্সিলারি ভার্ব থাকে, শ্যাল অথবা উইল যদি না থাকে সেটা পুরোপুরি প্রেজেন্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। সি উইল গো টু স্কুল টুমরো, সে টুমরো স্কুলে যাবে, ঠিক আছে, আগামীকাল। সি উইল বি গোয়িং টু স্কুল টুমরো, সি উইল হ্যাভ গন টু স্কুল টুমরো, সি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল টুমরো। জাস্ট স্ট্রাকচারগুলোকে বোঝানোর জন্য আমরা একটা সেন্টেন্স দিয়ে সবগুলো ফর্মকে তৈরি করেছি। এবারে দেখো আমরা এই টেন্সের উপরে কিছু নিয়ম কানুন শিখবো। এইটাই হচ্ছে সব থেকে বেশি এতক্ষণ যা শেখানো হলো সেগুলো রুলস শেখানো হলো, টেন্সটাকে শেখানো হলো। টেন্সের উপর বেস করে যে নিয়ম কানুনগুলো তোমাকে জানতে হবে এরর কারেকশনের জন্য, সেটাই এবার থেকে শুরু হলো। ঠিক আছে, এটা গ্রামারের রুলস। ক্লিয়ার?
মানে টেন্সের রুলস কি বলেছে, রেগুলার অ্যাকশন, ইরেগুলার অ্যাকশন, হ্যাবিট, ইউনিভার্সাল ট্রুথ আর কমেন্ট্রি অফ স্পোর্টস নিউজ পেপার হেডলাইন বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বাক্য গঠন করতে হয়। অর্থাৎ আমরা যে বাক্যটা গঠন করব সেটা কখন ইউজ করব, সেই বাক্যটা কখন গঠন করব সেইটা জানার জন্য তোমাকে নিয়মগুলো জানতে হবে। রেগুলার অ্যাকশন মানে যেটা প্রতিদিন হচ্ছে, ইরেগুলার অ্যাকশন যেটা মাঝে মাঝে হয়, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, কমেন্ট্রি অফ স্পোর্টস স্পোর্টসে খেলাতে যে কমেন্ট্রি হচ্ছে সেই কমেন্ট্রি অফ স্পোর্টস, নিউজ পেপার হেডলাইন অর্থাৎ পেপারে যে হেডলাইন থাকে সেই হেডলাইনকে বোঝাচ্ছে। এগুলি যখন বোঝাবে তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে স্ট্রাকচার গঠন করব। এক্সাম্পল দেখো, আই কাম হিয়ার ডেলি, আমি প্রতিদিন এখানে আসি, তাহলে দিস ইজ রেগুলার অ্যাকশন। ক্লিয়ার? আর্থকুয়েক কামস ইন জাপান, অর্থাৎ ভূমিকম্পটা জাপানে আসে, রেগুলার আসে না, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করব। হি স্মোকস, সে স্মোকিং করে, অর্থাৎ এটা হ্যাবিট, এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করব। দেখো হি এর পরে স্মোকস করেছে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা পুরোপুরি চিরন্তন সত্য। 500 বছর আগেও কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতো, বর্তমানেও কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং ভবিষ্যতেও কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে। তাহলে এই ধরনের কথাগুলো আমরা চিরন্তন সত্যের মধ্যে ধরবো এবং চিরন্তন সত্য অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আর সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচারে কিন্তু গঠন করতে হবে। সচিন হিটস দ্য বল অ্যান্ড অফ ইট গোস টু দ্য বাউন্ডারি লাইন, সচিন বলটাতে হিট করলো এবং বলটা বাউন্ডারি লাইনের দিকে চলে গেল। তাহলে এই সেন্টেন্সটাতেও দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, সচিন ফার্স্ট ভার্ব এই সাবজেক্ট, ঠিক আছে, হিটসটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, দ্য বল হচ্ছে অবজেক্ট, অফ ইট, ইট বলতে এই বলটাকেই বোঝাচ্ছে ইট, ইটের পরে দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস অথবা ইএস যোগ করা আছে, টু দ্য বাউন্ডারি লাইন, বাউন্ডারি লাইনের দিকে গেল। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কি, কমেন্ট্রি অফ স্পোর্টস, তাহলে এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার আছে। প্রাইম মিনিস্টার সাইন্স এ ডিল উইথ চায়না, প্রাইম মিনিস্টার একটা চায়নার সঙ্গে ডিল করলো অর্থাৎ চুক্তি করলো, সেক্ষেত্রে আমরাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা বাক্য গঠন করব। ক্লিয়ার? কোনো ঘটনা অতীতকালে বোঝালে, কোনো ঘটনা যদি অতীতকালে বোঝায়, কোনো ঘটনা যদি অতীতকালে বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বাক্য গঠন করতে হবে। অর্থাৎ আমাদের যদি অতীতকালে কোনো সময় মেনশন করা থাকে এবং সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্সে আমরা বাক্য গঠন করব। ক্লিয়ার? দেখো, আই পাস্ট গ্র্যাজুয়েশন ইন 2022, অর্থাৎ আমি 2022 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এই সেন্টেন্সটাতে অতীতকালের মেনশন করা আছে সময়, সেটা কোনটা, সেটা হচ্ছে 2022, এটাই হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের সময়। সেক্ষেত্রে সেই জন্য আমরা কি করলাম, পাস্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ আই প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়েছি অর্থাৎ পাস্ট গ্র্যাজুয়েশন করেছি। তাহলে এটা ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে করেছি, অর্থাৎ যদি অতীতকালের কোনো সময় উল্লেখ করা থাকে অবশ্যই তুমি সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্সেই করবে। তারপরে দেখো, যদি সেন্টেন্সের শুরুতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম থাকে, তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে বাক্য গঠন করতে হয়। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম দিয়ে বাক্য শুরু হয় তাহলে সেটা অলওয়েজ পাস্ট ইনডেফিনাইট টেন্সে হবে। যেমন দেখো, ইট ইজ টাইম ইউ শুড স্টাডি, ইট ইজ টাইম ইউ স্টাডিড। তাহলে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সে একটু আগে যেটা শিখলাম সেটা সাবজেক্ট বসবে আর ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, আর তো কিছু বসবে না। তাহলে আমরা যদি প্রথম সেন্টেন্সটায় দেখি, ইট ইজ টাইম তো ঠিক আছে দুই ক্ষেত্রে, ইউ সাবজেক্ট, ইউ শুড স্টাডি, এই শুড ওয়ার্ডটাকে আমরা কিন্তু ইউজ করিনি পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা স্যালের পাস্ট টেন্স করে আমরা শুড করতে পারবো না। যেহেতু মেন ভার্বটা আছে স্টাডি, তাই মেন ভার্বেরই সেকেন্ড থার্ড ফর্ম বা আইএনজি ফর্মকে কনভার্ট করতে হয়। এখানে শুড কিন্তু অক্সিলারি ভার্ব, ইউ শুড স্টাডি তোমার পড়া উচিত, তোমার পড়া উচিত, এই শুড কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে ইট ইজ টাইম ইউ স্টাডিড, সাবজেক্ট হচ্ছে ইউ এবং ভার্বের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম করা আছে সেটা হচ্ছে স্টাডিড, ইউ স্টাডিড ভার্বের সেকেন্ড ফর্ম।
যখন কথা বলার সময় আমরা কোনো কিছু নিয়ে আলোচনা করি কিন্তু সেটা চোখে দেখা যায় না, তখন সেই বাক্যটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। মানে কোনো কিছু নিয়ে আমরা তোমার সঙ্গে আলোচনা করছি এবং সেই জিনিসটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো, এটা ভুল লেখা আছে, এটা প্রেজেন্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ জনসংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা দেখো আলোচনা করছি, বাট আমরা কখনো দেখতে পাচ্ছি না জনসংখ্যা যে বেড়ে গেছে। যখন গণনা হবে, গণনার পর আমরা দেখব যে ওটা জনসংখ্যাটা একটু হলেও বেড়ে গেছে। তাই লিখেছে পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডে বাই ডে মানে দিনের পর দিন। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে বাক্য গঠন করতে হবে। 5 নম্বরে দেখো, সিন্সের পরে যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয় তাহলে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সিন্সের পরে যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয় তাহলে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি ব্যাপারটা দেখো, আমরা দেখছি সিন্স, এই সিন্সের আগের পার্ট এবং পরের পার্টটাকে ফলো করবে। যদি সময় মেনশন করা না থাকে তাহলে কিন্তু এই ঘটনাটি ঘটবে। দেখো সিন্সের পরে হি লেফট ইন্ডিয়া, সে ইন্ডিয়া থেকে চলে গেছে। তাহলে সিন্সের পরে যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, দেখো এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তার কারণ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ নেই। তার আগের পার্টটা দেখো, আই হ্যাভ নট সিন হিম, আমি তাহাকে দেখতে পাচ্ছিলাম না, আই হ্যাভ নট সিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে দেখো সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে, বা উল্টো করেও তুমি মনে রাখতে পারো। দেখো কাল্পনিক, কাল্পনিক বোঝালে সেন্টেন্সটি সাবজেক্টের পরে অলওয়েজ ওয়্যার বসে, অলওয়েজ ওয়্যার বসে, মানে আই এর পরেও ওয়্যার বসবে, হি এর পরেও ওয়্যার বসবে, ইউ এর পরেও ওয়্যার বসবে, উই এর পরেও কিন্তু ওয়্যারই বসবে, মানে যাই থাক সাবজেক্ট অলওয়েজ ওয়্যার বসবে। যদি কল্পনা করা বোঝায়, কাল্পনিক বোঝালে, দেখো আই উইশ আই ওয়্যার এ বার্ড, আমি আশা করছি বা চিন্তা করছি যে আমি যদি পাখি হতাম। তাহলে আমি তো পাখি হতে পারবো না, সেক্ষেত্রে সেক্ষেত্রে আয়ের পরে কিন্তু ওয়্যার বসবে, যেহেতু এটা কল্পনা বোঝাচ্ছে। ক্লিয়ার? তারপর দেখো, অতীতকালে সময় উল্লেখ করা থাকলে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই নিয়মটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে। যদি অতীতকালে সময় মেনশন করা থাকলেও তাহলে পাস্ট ইনডেফিনাইটে হবে, যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। দেখো এক্সাম্পলটার দিকে ফলো করো তাহলে বুঝতে পারবে। সায়েন্স গেভ আস মেনি নিউ ইনভেনশন ইন 19th সেঞ্চুরি, এটাই পাস্ট টাইম মেনশন করা আছে, তাই জন্য আমরা করলাম কি পাস্ট ইনডেফিনাইট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম সায়েন্স গেভ। আর যখনই মেনশন করাটা নাই তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করলাম। সায়েন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ হয়েছে। সায়েন্স হ্যাজ গিভেন আস, ভার্বের থার্ড ফর্ম, গিভেন আস মেনি নিউ ইনভেনশন, সায়েন্স দিয়েছে অনেক নতুন নতুন আবিষ্কার। ঠিক আছে, 19th সেঞ্চুরি অর্থাৎ ঊনবিংশ শতাব্দী যদি আমরা বলে দিই তখনই আমরা কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্সটাকে ইউজ করতে পারছি। মিনিং দুটো ক্ষেত্রেই সেম। 8 নাম্বার দেখো, অতীতকালে দুটি ঘটনা ঘটলে যে ঘটনাটি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যে ঘটনাটি পরে ঘটবে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। অর্থাৎ দুটো ঘটনা ঘটছে অতীতকালে, যেটা আগে ঘটে গেছে সেটা পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। দেখো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, পেশেন্ট মারা গেছিল ডক্টরটি আসার আগে। তাহলে কি আগে, কোন কাজটা আগে হয়েছে, পেশেন্টের মরে যাওয়াটা। পেশেন্টের মরে যাওয়াটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট, এবং ডাক্তার আসাটাকে বলবো পাস্ট ইনডেফিনাইট। ক্লিয়ার? দেখো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রুগীটি মারা গেছিল, তাহলে এটা পারফেক্ট টেন্সে করা আছে হ্যাড ডায়েড। বিফোর দ্য ডক্টর কেম, এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে করা আছে, ডক্টরটা হচ্ছে সাবজেক্ট এবং তারপরে কেম ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? এবার সেম জিনিস এগুলো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি। এবারে আসে ভবিষ্যৎকাল নয়, ভবিষ্যৎকালে দুটি ঘটনা ঘটলে যে কাজটা আগে ঘটে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এবং যেটা পরে ঘটে সেটা ফিউচার টেন্সে হবে। দেখো প্রথমে প্রেজেন্ট টেন্স আসে, তারপরে পাস্ট টেন্স, প্রথমে পাস্ট টেন্স আছে, তারপরে প্রেজেন্ট টেন্স, তারপরে আসবে ফিউচার টেন্স। অর্থাৎ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের কোনো ঘটনাটি যদি ঘটে,
প্রেজেন্ট টেন্স প্রথমে আসবে পাস্ট টেন্স, তারপরে আসবে প্রেজেন্ট টেন্স, তারপরে আসবে ফিউচার টেন্স। অর্থাৎ কোনো ঘটনা যদি ভবিষ্যৎকালে পরপর ঘটে তাহলে যেটা প্রথমে ঘটবে সেটা হবে প্রেজেন্ট, তারপরেরটা হবে ফিউচার টেন্সে। ঠিক আছে, দেখো বাই দ্য টাইম I reach the station, the train will have left. By the time যাহাই হোক I reach the station, আমি স্টেশনে পৌঁছেছিলাম, and then the train will have left, ট্রেনটা তারপরে ছাড়বে। মানে এটা বলতে চাইছি আমি স্টেশনে প্রথমে পৌঁছাবো, তারপরে ট্রেনটা ছাড়বে। তো স্টেশনে পৌঁছানো পার্টটা দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। আই রিচড, আই হচ্ছে সাবজেক্ট, আর রিচটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, দ্য ট্রেন উইল হ্যাভ লেফট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে দেখো পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বসবে এবং পিরিয়ড অফ টাইম বসালে ফর বসবে। ফর এক্সাম্পল ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা, অর্থাৎ 10টা থেকে যদি আমি 12টা বলি সেটাও 2 ঘন্টা হচ্ছে, 6টা থেকে 8টা বলি তাতেও 2 ঘন্টা হচ্ছে, অর্থাৎ একটা টাইমের গ্যাপ বোঝাচ্ছে। এই যে বলেছে না পিরিয়ড অফ টাইম, টাইমের একটা গ্যাপ বোঝাচ্ছে পিরিয়ড অফ টাইম, সেক্ষেত্রে আমরা ফরকে ইউজ করব। তাই ফর 2 আওয়ার্স, সিন্স মন্ডে হচ্ছে পয়েন্ট অফ টাইম, যে সোমবার থেকেই, তাই পয়েন্ট অফ টাইম বোঝালে, যে পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বসবে। অর্থাৎ সিন্স হচ্ছে একটা নির্দিষ্ট টাইম থেকে বোঝাচ্ছে, মানডে থেকে, সোমবার থেকে, তাই আমরা সিন্স বসিয়েছি। ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, 2 বছর আগে, সেই 2 বছরটা দুটো যে কোনো বছরের গ্যাপ 2 বছর হতে পারে, তাই জন্য এখানে আমরা পয়েন্ট অফ টাইম না ধরে পিরিয়ড অফ টাইম ধরেছি এবং সেটা জন্য আমরা ফর বসিয়েছি। সিন্স 7 PM, 7টা থেকে, এই 7টা থেকে একটা নির্দিষ্ট টাইম বলে দিচ্ছে 7টা থেকে, সেক্ষেত্রে আমরা সিন্সকে ইউজ করব। এতক্ষণ ধরে আমরা যা পড়লাম পুরো জিনিসটাকে আমি একটা টেন্সের মধ্যে, একটা ছকের মধ্যে এনেছি। দেখো এটা দেখলেই বুঝতে পারবে, যদিও আমি এগুলো প্রত্যেকটা টেন্স বলার সঙ্গে সঙ্গে আমি বলে দিয়েছিলাম। সিম্পলের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এস অথবা ইয়েস যোগ হবে, প্লাস অ্যামিজার, সাবজেক্ট তো থাকবেই, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, এখানে উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো অ্যামিজার বসছে ভার্বের আইএনজি ফর্ম, এখানে ওয়াজার বসছে আইএনজি ফর্ম, এখানে উইল বি বা শ্যাল বি বসবে ভার্বের আইএনজি ফর্ম। ক্লিয়ার, এখানে শ্যালও হতে পারে। পারফেক্ট থেকে দেখো হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, এখানে হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম, উইল হ্যাভ এর পরে বা শ্যাল হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, হ্যাড বিন ভার্বের আইএনজি ফর্ম, উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তার মানে দেখো প্রথম সেন্টেন্সটাতে মেন ভার্বের স্ট্রাকচার দেখে আমি বুঝতে পারছিলাম এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সের ঘটনা। দেখো V2 আছে, প্রথমটাতে V1 ছিল, তারপরটা উইল প্লাস V1 বা শ্যাল প্লাস V1। ক্লিয়ার, কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো অ্যামিজার হচ্ছে কানেক্টর বা অ্যামিজার হচ্ছে অক্সিলারি ভার্ব, তার সঙ্গে আইএনজি ফর্ম করা আছে, এখানে ওয়াজার হচ্ছে অক্সিলারি ভার্ব, তার সঙ্গে আইএনজি ফর্ম করা আছে। ফিউচার টেন্সে দেখো উইল বি বা শ্যাল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ঠিক আছে, দেখে বুঝতে পারছো। আজকে সেশনে এইটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি বুঝতে না পারো বারবার ভিডিওটিকে দেখো, এবং তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কোন পার্টটাতে সমস্যা হচ্ছে, সেই পার্টটাকে নিয়ে আমরা আবার নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, তোমরা ভালো থেকো। আবার নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত যতগুলো ভিডিও তোমরা দেখতে পেলে সব ভিডিওগুলোকে তোমরা ভালো করে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, এবং অ্যাটেন্ড করার পর নিজেরা যে কোনো জায়গা থেকে, যে কোনো বই, যে কোনো কন্টেন্ট থেকে তোমরা এই টপিকের উপর প্রশ্ন করার চেষ্টা করো। দেখো আমার দৃঢ় বিশ্বাস যদি ঠিকঠাকভাবে পড়ে থাকো অবশ্যই ভাবে তোমরা 80 থেকে 90% অ্যাকুরেসি দিয়ে সঠিক প্রশ্ন পড়ে আসতে পারবে। ধন্যবাদ।